সমুদ্রে যাদের জীবন কাটে তাদের কাছে জাহাজ কেবল লোহা ইস্পাতের নিষ্প্রাণ কাঠামো নয়, ঝড় তুফান পেরিয়ে দেশ মহাদেশ ছুটে যাওয়া সুবিশাল নৌযানের সঙ্গে তাদের সংযোগের গল্পটাও হয়ে ওঠে জীবন্ত। প্রাণহীন জাহাজ তাদের অনেকের কাছে প্রাণের সঙ্গী, যাদের আয়ুষ্কাল গড়ে 20 থেকে 30 বছর। চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূল, যেখানে সমাধি হয় আয়ু শেষ হওয়া বৃহত্তম বাণিজ্যিক জাহাজের, তাইতো সমুদ্রগামী জাহাজের কবরস্থান নামেও বেশ পরিচিত এই এলাকা। এই কবরস্থানে থাকেন জল্লাদও। সমুদ্র দাপিয়ে বেড়ানো জীবন্ত জাহাজের বিদায় ঘণ্টা বাজান যিনি। মলিন জীর্ণ ক্লান্ত জাহাজ তার হাতেই থমকে যায় চিরতরে। 33 বছর ধরে জাহাজের এমন মৃত্যু ঘণ্টা বাজানোর অভিজ্ঞতা ক্যাপ্টেন আনাম চৌধুরীর। চট্টগ্রামের জাহাজ ভাঙা বা শিপ রিসাইক্লিং ইয়ার্ডগুলোতে আয়ু ফুরানো বিশ্বের অন্তত 4000 জাহাজের অন্তিম যাত্রা হয়েছে তারই হাতে। এই কাজে বাংলাদেশের একজন পথিকৃৎ তিনি। পুরনো ও আয়ু ফুরানো জাহাজকে বহির্নোঙর থেকে নিয়ে আসেন ইয়ার্ড বা সমাধিস্থলে। এই কাজকে বিচিং বা লোঙর করা বললেও মজা করে অনেকেই তাকে ডাকেন জাহাজের জল্লাদ নামে। তার মতে মৃত্যু নয়, বিচিংয়ের পরই শুরু হয় জাহাজের নতুন জীবন। মৃত্যুর পরও এদেরকে বিরাট বড় একটা অবদান আমাদের সোশ্যাল লাইফে আছে। এরা আপনার বাড়ির থালা বাসন, আপনার ঘরের ইলেকট্রিসিটি, ইলেকট্রিক কেবল, আপনার ফার্নিচার বলেন, আপনার কমোড বলেন, কিচেনওয়্যার বলেন, স্টিল বলেন, প্রত্যেকটার একটা ফিডব্যাক ইউটিলিটি লাইফে আছে। এটার সবচেয়ে বড় তৃপ্তি। কিন্তু আপনার অন্য ন্যাচারাল যেসব ডেথ হয়, ওই ডেথের পরে কিন্তু ওনার কোনো রিটার্ন নেই। There is no return, but it has got a return and it is cycling. I mean, it is a বিরাট বড় একটা সাইকেল অফ ইকোনমিক এটা ডিল করতেছে। সম্প্রতি 27,000 টনের এমটি নীলা জাহাজের যাত্রা শেষ হয় ক্যাপ্টেন আনামের হাতে। সেই দুর্লভ যাত্রার সাক্ষী হয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। সমুদ্রের মধ্যে থেকে তুলে এনেছে জাহাজের সমাধির অজানা গল্প। পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে স্পিডবোটে চড়ে প্রায় 8 নটিক্যাল মাইল সমুদ্র পথ পাড়ি দিয়ে দেখা মেলে দৈত্যাকার এলএনজি ট্যাঙ্কার এমটি নীলার। জাহাজের কাছে পৌঁছে এক নজর চারপাশ ঘুরে দেখে ঝুলন্ত সিঁড়ি বেয়ে মুহূর্তেই উঠে পড়েন 70 বছরের ক্যাপ্টেন আনাম। সেই সিঁড়ি বেয়ে অন্যদের উঠতে পায়ে ধরেছে কাঁপন। এরপর ব্রিজে পৌঁছে জাহাজের হাল ধরেন ক্যাপ্টেন। তার নির্দেশনায় লোঙর তোলা শেষে শুরু হয় এমটি নীলার অন্তিম যাত্রা। সীতাকুণ্ড উপকূলের যেই সমুদ্র পথ ধরে জাহাজ বিচিং করা হচ্ছে তার আছে বিশেষ ভৌগোলিক সুবিধা। প্রকৃতির আশীর্বাদ থাকলেও হাজার হাজার টন ওজনের বৃদ্ধ জাহাজকে নিরাপদে ডাঙায় তোলার প্রক্রিয়া বেশ চ্যালেঞ্জিং। তার সঙ্গে আছে বাতাসের গতিবেগ, জোয়ার ভাটা, ঝড় তুফান আর উত্তাল সমুদ্রের ঢেউ। অন্যান্য দেশ যেগুলি আপনার হচ্ছে আপনার কাজ করছে, কিন্তু সেখানে কিন্তু বাংলাদেশের মধ্যে এরকম করে বিচিং হয় না। এখানে আমাদের টাইড ইজ ভেরি স্ট্রং, আমাদের উইন্ড ইজ ভেরি স্ট্রং, এবং আমাদের যে স্লোপটা, এটা তো আল্লাহর বিরাট বড় মেহরবানি যে এই জায়গাটাই শুধু পুরো 750 কিলোমিটার জায়গার মধ্যে এই মাত্র 15 কিলোমিটার জায়গায় শুধু শিপ ব্রেকিং করতে পারবেন, আপনি কোথাও করতে পারবেন না। কারণ এখানে একটা কন্টিনেন্টাল শেলফ আছে, মানে গভীর পানি। আপনি ইয়ার থেকে 1200 ফুট দূরে আপনি 30 ফিট পানি পাবেন, এবং সেই 30 ফিট পর্যন্ত এই জাহাজ ফুল স্পিডে পাঙ্কা দিয়ে চলবে। কিন্তু যখন আপনি ওই কন্টিনেন্টাল শেলফ হয়ে যাবে তখন অলরেডি জাহাজ শুকনোর মধ্যে চলে গেছে। সেই ধরনের বেল্ট বাংলাদেশে আর কোথাও নেই। সব চ্যালেঞ্জ জয় করে একের পর এক চৌকস নির্দেশনা দিয়ে প্রায় 3 ঘন্টার অন্তিম যাত্রা শেষে বয়সের ভারে জীর্ণ হয়ে আসা দৈত্যাকার জাহাজটিকে নিখুঁতভাবে ভেরাতে সক্ষম হয় সীতাকুণ্ডের অন্যতম গ্রিন ইয়ার্ড কেয়ার শিপ রিসাইক্লিং ইয়ার্ডে। সফল বিচিং শেষে মেইন সুইচ বন্ধ করে মৃত্যু নিশ্চিত করেন জাহাজটির। কদিন পর জাহাজের এই মৃতদেহ থেকে শুরু হবে নতুন এক অর্থনৈতিক যাত্রা। এটা নর্মাল ক্যাপ্টেনের কাজ না, কারণ ক্যাপ্টেন থাকাকালীন আমি সবসময় চেষ্টা করছি কোনোদিন যেন আমার জাহাজ কোনো কিছুর সাথে না লাগে, কোনো জাহাজকে আঘাত না করে, কোনো সময় যেন চড়ায় আটকায় না যায়। আর এখানে হলো আপনাকে চড়ায় আটকাতে হবে, সো ইট ইজ এ রিভার্স গেম। আপনি নর্মাল এখানে কোনো ম্যানুভারিং দেবেন, একটা ইমার্জেন্সি ম্যানুভারিং, এবং সেইটাও আপনার ভেরি কন্ট্রোল হতে হবে। কারণ যদি আপনি আনকন্ট্রোল করেন তখন আপনি এটাকে কন্ট্রোলও করতে পারবেন না। ইনভলভ মোর ডেঞ্জার এবং মোর আপনার স্পন্টেনিয়াসলি ডিসিশন মেকিং। আপনি এখানে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এর অনেকগুলি থাকতো একটার পর একটা। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 150 থেকে 200টি জাহাজ আসে সীতাকুণ্ডের জাহাজ ভাঙা ইয়ার্ডে। সৈকতে ওঠানোর পর ধাপে ধাপে সেগুলো ভেঙে ফেলা হয়, আর সেই ভাঙা ইস্পাত
যন্ত্রাংশ, কেবল, আসবাব সবকিছুই নতুন শিল্পে, নতুন নির্মাণে, নতুন অর্থনীতিতে প্রাণের সঞ্চার করে। বেঁচে থাকে দেশ, জীবিকার সংস্থান হয় লাখো মানুষের। যেখানে ক্যাপ্টেন এনামদের মতো দক্ষ নাবিক না থাকলে মুখ থুবড়ে পড়ত সম্ভাবনার নানান শিল্প। শিপ যখন সাগরের দিক থেকে আসে তখন প্রতিটা ইয়ার্ড দেখতে একই রকম লাগে। তো এখন একটা শিপের দাম 100 কোটি হতে পারে, 200 কোটি হতে পারে, 250 কোটি টাকা দাম পর্যন্ত একটা শিপের দাম হয়। এখন কিনলাম আমি, শিপের ক্যাপ্টেন যদি এটা ভুলে অন্য ইয়ার্ডে বীজ করে ফেলে তাহলে কিন্তু পুরো আমার ব্যবসাটাই থমকে যাবে বা আটকে যাবে এবং ব্যাংকের আমার একটা প্রেশার চলে আসবে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে 4000-এর মতো জাহাজকে সুনিপুণ হাতে তীরে ফিরিয়ে জাহাজ ভাঙা শিল্পকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেও ক্যাপ্টেন আনামের কপালে জোটেনি কোনো জাতীয় বা আন্তর্জাতিক স্বীকৃতি। যদিও এই খাতের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন গ্রিনেস ওয়ার্ল্ড বুকে ওঠার কথা ছিল তার নাম। আমার বাবা ওনাকে দিয়ে শিপ আনতেন, এখন আমি সেকেন্ড জেনারেশন, ওনাকে আমি এখনও ইউজ করছি। তো ওনার যেই একটা সুনাম আছে এটা আনপ্যারালাল পুরো ওয়ার্ল্ডে, এবং এরকম হয়তো ওয়ার্ল্ডে কোথাও আপনি এরকম কাউকে পাবেন কি না এটা খুঁজে দেখতে হবে, এবং আমার মনে হয় ওনার গিনিস বুকেও ওনার নামটা লিখানো উচিত। আমি ভেরি প্রফেশনাল মানুষ, আমি মনে করি দিস ইজ মাই জব, এবং এটার জন্য কোনো রিমুনারেশন চাওয়া ইজ নট উইদিন মাই পেরিফেরি। এটা আমার চিন্তার মধ্যে থাকে না, কারণ আমি একটা কাজ করছি, দ্যাট ইজ মাই জব। তো এটার জন্য আই গেট এ রিমুনারেশন, কিন্তু ইন্টারন্যাশনাল কোনো রিকগনিশন জন্য আই ডোন্ট ওয়ার্ক। ক্যারিয়ারের শুরুতে ট্যাঙ্কার জাহাজের নাবিক হিসেবে দীর্ঘ সময় সমুদ্রে কাটিয়েছেন। 90-এর দশকে যুক্ত হন জাহাজ ভাঙা শিল্পে, নেন 2 বছরের বিশেষ প্রশিক্ষণ। সেই থেকে তার বিচিং ক্যারিয়ারের শুরু। জানালেন নানান চ্যালেঞ্জ ও ঝুঁকির বিপরীতে রয়েছে দক্ষ জনবলের সংকট। প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মকে প্রস্তুত না করলে হুমকিতে পড়বে এই শিল্প। প্রথমে আমি এক সময় আমরা 3 জন ছিলাম, তারপর একজন মারা গেলেন, আমরা 2 জন ছিলাম, তারপর আরেকজন মারা গেলেন, আমি একা ছিলাম। তখন আমি আবার ট্রেন করছি কয়েকজনকে, করে আমরা 1, 2, 3, 4 জন ছিলাম। সেখানে আরেকজনে ট্রেন করছি 5 জন ছিলাম। কিন্তু এটা একটা কঠিন জব, খুব মানে ফিজিক্যাল এক্সহশন হয় অনেক, আপনার বেশি মেন্টাল প্রেশার থাকে অনেক বেশি, এবং সেই প্রেশার টেক করারও এবিলিটি থাকতে হবে আপনাকে। প্রশিক্ষণের পাশাপাশি বিশ্বের জলসীমায় বাংলাদেশি নাবিকদের অধিকার ও মর্যাদা সুরক্ষায় এক নিবেদিত প্রাণ আনাম চৌধুরী।